নমস্কার, সৌমেন সরকার বলছি। আচ্ছা দেখুন, আমি যখন পড়াশোনা করতাম সেটা তো বুঝতে পারছেন যে আমি তো আজকের মানুষ না, অনেকটাই পুরনো। তো তখন ইংরেজিতে কিন্তু অতটা দখল ছিল না। তো আমার ইংরেজির যে সমস্যাগুলো দেখে একজন আমাকে একটা সাজেশন দিয়েছিলেন, বলেছিলেন যে ইংরেজিটাকে যতক্ষণ না পর্যন্ত বাংলার মতো করে পড়তে বা বুঝতে শিখবে ততক্ষণ পর্যন্ত তুমি কিন্তু ভালো করে ইংরেজিও বলতে পারবে না। তো অতএব তোমাকে টার্মসগুলোর সঙ্গে ওয়ার্ডের মিনিং, টার্মস এ সমস্ত কিন্তু ভালো করে বুঝতে হবে। ওনার যে অ্যাডভাইসগুলো সেটা আমি তো ফলো করার চেষ্টা করেছি, কিন্তু পরবর্তীকালে আমার মনে হয়েছে যে এটা শুধু ইংরেজি ভাষার ক্ষেত্রে নয়, অনেক ভাষার ক্ষেত্রেই এটা প্রযোজ্য, বিশেষত অর্থনীতির ভাষা। আজকে রেডিও, টিভি, খবরের কাগজ এ সমস্ত খুললে বড় বড় জ্ঞানগর্ভ যে সমস্ত বক্তৃতা বা অ্যানালাইসিস শুনতে পাই, তাতে যেমন কতগুলো টার্মস যেমন ঘুরে ফিরে আসে, বহুবার কোনো মানুষের যেন পারমুটেশন কম্বিনেশন করে এই টার্মসগুলো ইউজ করা হচ্ছে, এবং এখান থেকে এই বক্তৃতার যে কী অর্থ সেটা কিন্তু বোঝা মুশকিল। যেমন জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, জিএনপি, গ্রোথ, ম্যাক্রোইকোনমিক্স, মাইক্রোইকোনমিক্স, ট্রেড ডেফিসিট, ব্যালেন্স অফ পেমেন্ট, বাজেট ডেফিসিট, ফিসকাল পলিসি, মনিটারি পলিসি, রেপো, এক্সিম পলিসি, ফরেন ট্রেড। আরে বাপরে বাপ, এই সমস্ত টার্মসগুলো যখন বিশেষজ্ঞরা যখন ইউজ করতে শুরু করেন তখন ভাবে থাক ইকোনমিক্স, আমি শুধু বাজেটে দেখবো যে আমার ইনকাম ট্যাক্সে কতটা ছাড় হলো বা না হলো, অথবা কোন জিনিসের কি দাম বাড়লো বা না বাড়লো, এইরকম একটা যে আনন্দবাজার বা এই ধরনের খবরের কাগজের যে একটা চার্ট করে দেয় না, যে কি বাড়লো আর কি কমলো, ব্যাস আমাদের ইন্টারেস্ট ওইটুকুতেই শেষ। এবং আমাদের এই যে অজ্ঞতা, এই অজ্ঞতার সুযোগ নিয়ে বহু বিশেষজ্ঞ কিন্তু প্রচুর কথাবার্তা বলেন, যে কথাবার্তাগুলো আমাদের বুঝতে অসুবিধা হয়, অথচ তিনি যে স্বার্থের হয়ে এই কথাগুলো বলছেন, অর্থাৎ কিনা বিশেষজ্ঞ মানে কেউ তো সেই ধরনের অত পণ্ডিত কেউ না, কোনো বিজনেস হাউস বা কোনো রাজনৈতিক দলই তো তাদেরকে বিশেষজ্ঞ করে টিভি স্টুডিওতে পাঠিয়েছে, তা নাহলে এই সমস্ত টিভি স্টুডিওতে এই বিশেষজ্ঞের কী ভ্যালু ছিল? তো তারা তো ঘুরিয়ে ফিরে এই ওয়ার্ডগুলো এমনভাবে ইউজ করেন। কিন্তু আমার মনে হয় যে মানুষ যদি এই কিছু কিছু যে টার্মসগুলো বললাম, এই টার্মসগুলো যদি একটু বোঝার চেষ্টা করেন, তাহলে কিন্তু দেখা যাবে যে এই বিশেষজ্ঞদের যে জারিজুরি অনেকটাই শেষ হয়ে যাবে। মানুষ কিন্তু প্রশ্ন করতে শুরু করতে পারেন। আর একটা ব্যাপার হচ্ছে, ভারতের অর্থমন্ত্রী এবং কোনো একজন বাড়ির যে গৃহিণী, তাদের কাজ কিন্তু প্রায় একই। তফাৎটা হচ্ছে যে এই যে বাড়ির যে গৃহিণী, তাকে শুধুমাত্র একটা হাউস হোল্ডের ইকোনমিক্সটা বা ইকোনমিক পলিসিটাকে নির্ধারণ করতে হয় ক্ষুদ্র ক্ষেত্রে, বৃহত্তর ক্ষেত্রে হয়তো গৃহকর্তা। তেমনি যে অর্থমন্ত্রী, তাকে কিন্তু আবার দেখতে হয় গোটা দেশের বিভিন্ন রকম ফ্যাক্টরসগুলোকে মাথায় রেখেই কিন্তু তাকে একটা পলিসি নির্ধারণ করতে হয়। এই পলিসি নির্ধারণ করতে গিয়েই কিন্তু দুটো টার্ম কিন্তু চলে আসে। টার্ম দুটোর নাম হচ্ছে, একটা হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স আর একটা হচ্ছে মাইক্রো ইকোনমিক্স। তা এখন আজকে এই এপিসোডে একটু ম্যাক্রো ইকোনমিক্স আর মাইক্রো ইকোনমিক্সে একটু প্রাইমারি দু একটা জিনিস একটু বোঝার চেষ্টা করব। তার আগে একটা মজার জিনিস বলি, যে মানুষ নিজেও হয়তো এর উত্তর জানেন না। আচ্ছা, রেপো বলে তো একটা কথা আছে, রেপো রেট মানে রিপারচেজ অপশন।
রিপারচেসের REP আর অপশনের O, দুটো মিলিয়ে হচ্ছে রেপো রেট। মাইক্রো ইকোনমিক্সে আসছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই রেপো রেটের ব্যাপারটার মধ্যে যে একটা রহস্য রয়ে গেছে, রহস্য নয় বলতে পারেন একটা কোনানড্রাম, অর্থাৎ কিনা এমন একটা প্রশ্ন যে প্রশ্নের উত্তর হয়তো যিনি উপভোক্তা বা কনজিউমার বা নির্দিষ্ট ব্যক্তি তিনি নিজেও কিন্তু এই প্রশ্নের উত্তর জানেন না, তার সামনে সমস্যা আছে কিন্তু উত্তরটা তার ঠিক সঠিকভাবে জানা নেই। কীরকম? যেমন ধরুন আজকে ব্যাংকগুলো যে স্টেট ব্যাংক বলুন বা আরও অন্যান্য যে ব্যাংকগুলো আছে, তারা কিন্তু রিজার্ভ ব্যাংকে টাকা গচ্ছিত রাখে এবং প্রয়োজন মতো বাজারে যোগান দেওয়ার জন্য কিন্তু রিজার্ভ ব্যাংক থেকে টাকা ধারও নেয়। এই টাকা ধার যখন তারা নেয় তখন তারা কিন্তু একটা নির্দিষ্ট রেটে কিন্তু তাদেরকে একটা ইন্টারেস্ট জমা দিতে হয়, মানে পে করতে হয়। তার বদলে রিজার্ভ ব্যাংক তাকে টাকাটা দেয় এবং সেই টাকাটাই কিন্তু পরবর্তীকালে মার্কেটে আসে থ্রু লোন অথবা ব্যাংকস ইনভেস্টমেন্ট। তো যাই হোক, তা এখন ব্যাপারটা হচ্ছে ধরুন আপনি আজকে জিনিসপত্রের দাম বেড়ে গেছে, এটাকে বলে একটা ইনফ্লেশনারি স্টেট। ইনফ্লেশন মানে হচ্ছে যে বুঝতে পারছেন যে যখন দ্রব্যমূল্য যখন বৃদ্ধি পায় তখন সেটাকে একটা ইনফ্লেশন বলে, অর্থাৎ কিনা চাহিদা একটা আছে এবং চাহিদার থেকে মানে যোগান কিন্তু কম আছে। তো এই অবস্থায় ইনফ্লেশন যখন হয় তখন সরকারের চেষ্টা থাকে যে বাজারে একই পরিমাণ যে পণ্য আছে তার জন্য যে পরিমাণ টাকা বাজারে আছে, যদি সেটাকে উত্তরোত্তর টাকাটা পরিমাণ যদি বাড়তে থাকে জিনিসপত্রের দাম কিন্তু আকাশ ছোঁয়া হয়ে যাবে। তখন করে কি যে টাকাটাকে যাতে সাপ্লাই না আসে তার জন্য রেপো, অর্থাৎ ব্যাংক তো বলবে যে আমার টাকা লাগবে, তখন রিজার্ভ ব্যাংক বলবে তোমাকে এত ইন্টারেস্ট দিতে হবে। এত ইন্টারেস্ট দেওয়া মানে হচ্ছে যে ব্যাংকের কিন্তু যে এই যে মানি কালেকশন, এই মানি কালেকশন ব্যাপারটা কিন্তু ব্যাংকের বেড়ে গেল, মানে রেট খরচা বেড়ে গেল। অতএব ব্যাংক যখন কোথাও কাউকে লোন দেবে তখন তাকেও তার ইএমআইগুলো বেড়ে যাবে, এবং শুধু ইএমআই বাড়লে তো হবে না, তার সঙ্গে সাযুজ্য রেখে কিন্তু তাকে আবার সেই ব্যাংকে যদি আপনি এফডি করেন, কারণ ব্যাংক তো টাকা তোলার সময় তো ইনভেস্টরদের কাছ থেকেও তো টাকা নেবে, সেই টাকাটা যখন নেবে তখন তাকেও তো উচ্চ মূল্যে তো ইন্টারেস্ট দিতে হবে, অর্থাৎ এফডির ইন্টারেস্ট গেল বেড়ে। তাহলে যদি আপনাকে যদি বলা হয় যে তাহলে এই জিনিসপত্রের মূল্য যে মুদ্রাস্ফীতি হলে জিনিসপত্রের তো দাম বেড়ে যায়, এবং দাম বাড়লে তার ডাইরেক্ট উপকার কী আছে, সেটা হচ্ছে এফডিতে আপনার ইন্টারেস্ট বেড়ে যাবে। অর্থাৎ কিনা সোনার দাম যেরকম বাড়ে তেমনি ব্যাংকের ইন্টারেস্টও বেড়ে গেল। এবার আপনার হাতে যে অল্প পুঁজি আছে সেই পুঁজিটা কিসে ইনভেস্ট করবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু জিনিসপত্রের দাম বাড়ছে অতএব ইন্টারেস্টও বাড়ছে। আবার উল্টো দিকে যেমন ধরুন যে চাহিদাই নেই, এই অবস্থায় হচ্ছে কি যে বাজারে যদি আরও কিছু মানি পুশ করা যায় তার জন্য হয় কি, তখন সেটাতে ইন্টারেস্ট কমিয়ে দেওয়া হয়, রিজার্ভ ব্যাংক থেকে ইন্টারেস্টটা কমিয়ে দেওয়া হয়, এবং তার ফলে ব্যাংকের লেন্ডিং যে ইন্টারেস্ট সেটাও আপনার কমে গেল, এবং ব্যাংকের যে এফডি সেটা আছে সেই এফডির ইন্টারেস্টও কমে গেল। এইবার আপনার পক্ষে কোনটা সঠিক অবস্থা, যে জিনিসপত্রের দামও বাড়ুক আবার এফডি রেটও বাড়ুক, আবার জিনিসপত্রের চাহিদা যদি কেনার যদি বাজারে যদি সেই ধরনের টাকা না থেকে থাকে তাহলে আপনার ইন্টারেস্টটাও কিন্তু কমে থাকবে। তো এই যদি একটার সঙ্গে আরেকটা সম্পর্ক যদি এই হয় তাহলে ইকোনমিক্সে তাহলে কিন্তু কোনো একটা সিদ্ধান্তে আসাটা কিন্তু খুবই মুশকিল। এই জন্যেই কিন্তু অর্থনীতির ব্যাপারটা যেহেতু মনুষ্য সৃষ্ট, এটা ন্যাচারাল সায়েন্স না, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্সের মতন যে তারা নিজেদের বুদ্ধি অনুযায়ী চলে। অতএব এই জটিল যে সমাজবিদ্যা, অর্থনীতি তো সমাজবিদ্যারই একটা অঙ্গ, তো সেই জন্য এটাকে বুঝতে পারাটা কিন্তু বেশ কিছুটা একটু মানে নিজস্ব কিছুটা যুক্তি বোধ তথ্য এইগুলো সমস্ত লাগবে, এবং এইটা করতে গিয়ে দেখা যায় যে বিশেষজ্ঞরা এই জায়গাটাতেই কিন্তু অনেক ক্ষেত্রে কিছু কিছু বিশেষজ্ঞ আছেন যারা একাডেমিক বিশেষজ্ঞ, তারা শুধুমাত্র কেতাবি কথাবার্তা বলবেন, আর কিছু বিশেষজ্ঞ যারা আছে বিজনেস হাউসের হয়ে কথা বলবেন। এই বিজনেস হাউসের হয়ে যারা কথা বলবেন তাদের ব্যাপারটা বোঝার জন্য কিন্তু আজকে এই এপিসোডটাকে
যেটা প্ল্যান করেছি তাতে কিন্তু নিয়ে আসছি যে এই দুটো ব্যাপার, যে ম্যাক্রো ইকোনমিক্স আর মাইক্রো ইকোনমিক্স, এটা কিন্তু মানে বাজারি বিশেষজ্ঞদের কথাবার্তা নয়, এটা কিন্তু অর্থনীতিবিদদের যেটা ব্যাপার আছে। মাইক্রো ইকোনমিক্স মানে কি, এই স্লাইড 1টা দেখুন। মাইক্রো ইকোনমিক্স মানে হচ্ছে যে আজকে এমন একটা বিদ্যা, যে বিদ্যাটা অধ্যয়ন করলে বোঝা যাবে যে কোনো একটা গিভেন সিচুয়েশনে কোনো একটা নির্দিষ্ট কোম্পানি বা কোনো একটা নির্দিষ্ট ইন্ডিভিজুয়াল অথবা নির্দিষ্ট গ্রুপ অফ পিপুল কীভাবে বিহেভ করবে। অর্থাৎ কি না, যদি দেখা যায় যে আজকে যদি কোনো একটা সেক্টরে যদি ট্যাক্স বাড়িয়ে দেওয়া হয়, তাহলে তার তো একটা বিরূপ প্রতিক্রিয়াও পড়ে, আবার তার একটা ভালো প্রতিক্রিয়া অন্য গ্রুপে পড়ে। ফলে এটা হচ্ছে ছোট ছোট গ্রুপে যে সমস্ত ইন্টারেস্ট, সেটাকে বলে কিন্তু হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স। ম্যাক্রো ইকোনমিক্সের মধ্যে ব্যাপারটা হচ্ছে যে একটা ইন্ডিভিজুয়াল বা একটা কোম্পানি বা একটা ফার্ম সে কিভাবে মানে কোন সিচুয়েশনে কি ব্যাপারটা করবে, সেটা হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্সের ব্যাপার। তো এর সঙ্গে যেমন ধরুন একটা মার্কেট টু মার্কেট একটা রিলেশন থেকে থাকে। তারপরে এইটা একটা ব্যাপারটা হচ্ছে যে এই যে মানুষের যে বিভিন্ন সিচুয়েশনে যে বিভিন্ন সিদ্ধান্ত নেবার যে ব্যাপারগুলো রয়েছে, সেইগুলোকে ব্রডলি যখন একত্রে নিয়ে আসা হয়, তখন সেটাকে বলা হয় কিন্তু হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স। ম্যাক্রো ইকোনমিক্সের ব্যাপারটা কি, ম্যাক্রো ইকোনমিক্সের ব্যাপারটা তো সেই আগের মতোই যেটা বলছিলাম, যে এইখানে কিন্তু গোটা নেশনে, গোটা সর্বব্যাপী হচ্ছে এর প্রভাব। আজকে যদি কোনো একটা জিনিসের কোনো একটা ট্যাক্স, ধরুন আজকে কাস্টমস ডিউটি বাড়িয়ে দেওয়া হলো কোনো একটা বস্তুর ওপরে, কিন্তু তাতে কিন্তু দেখা যাবে যে দেশীয় যারা উৎপাদন যারা করছেন তাদের কিন্তু একটা সুবিধার ব্যাপার রয়ে গেছে। তারপরে আজকে যদি দেখা যায় যে অটোমেশন যদি মানে ভালো করে চালু হয়, তাহলে দেখা যাবে বেকারিত্ব বেড়ে যাচ্ছে, প্রোডাকশনও বাড়ছে, বেকারত্বও বাড়ছে। কোনো একটা স্টেপ নিলে যদি দেখা যায় যে এফডিআই মানে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বাড়লে, তাহলে তো গভর্নমেন্টকে তার একটা সুদও তো দিতে হয়। তাহলে এইগুলো হচ্ছে কোনো একটা নির্দিষ্ট ব্যক্তি, কোম্পানি বা এই ধরনের ছোট ছোট যে সমস্ত ক্ষুদ্র গ্রুপ আছে, এটা হচ্ছে তাদের ব্যাপার না। মাইক্রো মানে আমরা সবাই জানি যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র, আর ম্যাক্রো মানে হচ্ছে বৃহৎ। এই হচ্ছে ব্যাপার। একটা উদাহরণ দিচ্ছে স্লাইড 3তে দেখুন। ধরুন টমেটোর দাম বেড়ে গেছে। টমেটো ইন দ্য সেন্স যে একটা, যেটাকে আমরা একটা অতিশয় ইউজ করা একটা যে ভেজিটেবল সেই হিসেবে দেখছি। তারপর ধরুন মোবাইলের ডাটা প্ল্যান এবং ভারতীয় রেল, এদের মধ্যে মিল কোথায়? এদের মধ্যে মিল কিন্তু একটা আছে, সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল যে বিহেভিয়ার অফ কনজিউমার, এদের মধ্যে কিন্তু এটা একটা এটা নির্দিষ্টভাবে কিন্তু দেখা যাবে যে কে কোন সিচুয়েশন। যেমন টমেটো যদি দাম বেড়ে যায়, টমেটোর দাম বেড়ে গেলে কি হবে, আমি টমেটোর কিনবো না, বা টমেটোর বদলে যদি অন্য কোনো ভেজিটেবল থাকে তাহলে সেটা কিনবো। মোবাইলের যে ডাটা প্ল্যান, এটা কিন্তু ভেজিটেবল মার্কেটের মতো প্রচুর লোকের মধ্যে এই মার্কেটটা ছড়িয়ে নেই, এটা কিন্তু মাত্র গোটা কয়েক প্লেয়ার আছে। এবং মোবাইলের যে চাহিদাটা, মোবাইলের যে ডাটার যে চাহিদাটা, সেটা কিন্তু আমরা নিজেদের ইচ্ছার ওপর নির্ভর করে এটাকে বাড়াতেও পারি বা কমাতেও পারি। এবং ভারতীয় রেল, চান বা না চান আপনাকে ভারতীয় রেলে চাপতেই হবে, যদি আপনার কোথাও থেকে এক জায়গা থেকে আরেক জায়গাতে স্থানান্তরিত হবার যদি কোনো প্রয়োজন থেকে থাকে। তো এইগুলো হচ্ছে মাইক্রো ইকোনমিক্সের এক একটা ব্যাপার। ফোর্থ যে স্লাইডটা আছে দেখুন, ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাই। যতটা চাহিদা আছে, সাপ্লাই যদি না থাকে, জিনিসপত্রের দাম বাড়বে। আর চাহিদার একটা ব্যাপার হচ্ছে কি, চাহিদা আছে, জিনিস নেই, এবং দাম এমন জায়গাতে পৌঁছে গেছে মানুষ সেটা কিনতে পারছে না। দ্যাট ইজ দি রিলেশন বিটুইন ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাই। কোনো একটা পার্টিকুলার পণ্য, প্রোডাক্ট, এদের যদি ডিম্যান্ড এবং সাপ্লাইয়ের মধ্যে রিলেশনটা একদম ক্লিয়ার,
এবং যেহেতু একটা নির্দিষ্ট বস্তু বা সার্ভিস স্পেসিফিক, অর্থাৎ এটা একটা মাইক্রো ইকোনমিক্সের অন্যতম একটা জায়গা। আচ্ছা, ধরুন কনজিউমার বিহেভিয়ার বলে একটা বস্তু আছে। এইগুলো কিন্তু বিশেষজ্ঞরা কিন্তু ঠিক এই জায়গায় এই টার্মসগুলো কিন্তু ইউজ করেন, কাজে আমাদের এটা ভালো করে একটুখানি খেয়াল রাখা উচিত। যেমন কনজিউমার বিহেভিয়ার, আজকে কোনো একটা জিনিস যদি আপনি না পান, তাহলে অল্টারনেটিভ, তাহলে তখন আপনি কোন বস্তুর দিকে ঝোঁকেন। যেমন কথা বলছি, যেমন একজন কেউ মাংসাশী ব্যক্তি, আমিষ আমিষ প্রিয় ব্যক্তি, তিনি বাজারে গিয়ে দেখলেন যে মাংস দাম এমনই যে সেটা তার ক্রয় ক্ষমতার বাইরে, তখন তিনি কী করবেন? মাংসের বদলি হিসাবে কিছু একটা কিনবেন। তা সেটা কোনো তরি তরকারিও হতে পারে, অথবা ডিম বা অন্য ধরনের সস্তার মাছ যদি কিছু থেকে থাকে তাহলে সেটা হতে পারে। তাহলে তিনি কোন অপশনটা নেবেন? দ্যাট ইজ কল্ড কনজিউমার বিহেভিয়ার। তারপর হচ্ছে প্রোডাকশন অ্যান্ড কস্ট। এটা হচ্ছে একদম লোয়েস্ট লেভেলে। প্রোডাকশন অ্যান্ড কস্ট ব্যাপারটা কি? প্রোডাকশন কস্ট মানে হচ্ছে, ধরুন আজকে গার্মেন্টস ইন্ডাস্ট্রি বা মোবাইলের যে ইন্ডাস্ট্রি আছে, তারা কি বলছে? তারা বলছে যে আজকে এই মডেলটার খুব একটা চাহিদা আছে, অতএব এর জন্য তুমি যতটা তোমার রিসোর্স আছে সেটা এর জন্য ব্যয় করো। অথবা এই ধরনের যে জামা কাপড়, এখন এই স্টাইলের যে জামা কাপড়, তাদের মধ্যে এই জিনিসগুলোর জন্য তুমি যাও, আর এই জিনিসগুলোর জন্য, অর্থাৎ কিনা তারা প্রোডাকশনের জন্য একটা লাইন তৈরি করে দিচ্ছেন, এবং তার জন্য কত টাকা কি খরচা করবেন, যে কস্টিং বা বাজেটিং, সেটাও কিন্তু তার উপর নির্ভর করছে। দিস ইজ অলসো মাইক্রো ইকোনমিক্স। তারপর আরও সব থেকে বড় কথা হচ্ছে কি, যে আপনি কোথা থেকে কি জিনিস কিনবেন বা না কিনবেন, সেটা কিন্তু নির্ভর করে বাজার কাঠামোর ওপরে। এই যেমন স্লাইড 5-এই আমি আপনাকে দেখাচ্ছি যে বাজার কাঠামো মানে হচ্ছে যে সবজির বাজার ধরুন একটা বাজার, টেলিকম সংস্থা এটা একটা বাজার, আর ভারতীয় রেল সে তো তার নিজের মতো চলছে। ভারতীয় রেল হচ্ছে মনোপলি, কারণ ভারতীয় রেলের সমকক্ষ কেউ নেই, এবং এই যে মাধ্যমে ভারতীয় রেল মানে চলাচল করে সেটা হচ্ছে একান্তই তার এই নিজের ব্যাপার, এবং এক্ষেত্রে তার কোনো প্রতিদ্বন্দ্বী নেই। অতএব রেল কিন্তু একটা বিজ্ঞপ্তি দিয়ে সে তার নিজের সিদ্ধান্ত মানুষকে জানিয়ে দেয়। কিন্তু যেহেতু টেলিকম কোম্পানিগুলোর সেই ধরনের যে লয়্যালটি অফ দেয়ার মানে কনজিউমার্স অতটা তারা গ্যারান্টিড ওয়েতে নিতে পারছে না, কাজে তারা তার আগে কিন্তু কিছুটা গাউন আগিয়ে রাখে। দ্যাট ইজ কল্ড অলিগোপলি। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে যে মার্কেটে কিন্তু প্রচুর প্লেয়ার নেই, কিন্তু অল্প সংখ্যা। যেমন ধরুন বিএসএনএল আছে, এয়ারটেল আছে, বা জিও আছে, এই ধরনের 5-6টা প্লেয়ার আছে। এই 5-6টা প্লেয়ার যখন তার ট্যারিফ থেকে শুরু করে অন্যান্য জিনিসগুলো কিন্তু কমা বেশি যখন করতে চায়, তখন তার আগে কিন্তু তারা নানারকম বিজ্ঞপ্তি এ সমস্ত দিয়ে মানুষকে কিন্তু বুঝে রাখে যে আমি দাম বাড়াচ্ছি বটে, কিন্তু তোমরা আমাদেরকে ছেড়ে যেও না। কিন্তু সবজি বাজার, সেখানে এই যে চাষিরা যে সরাসরি মার্কেট থেকে যে তারা যে ক্ষেত থেকে যে জিনিসগুলো নিয়ে এসে সরাসরি হাটে বাজারে বা বিভিন্ন জায়গাতে বসছেন, তারা তো আর তাদের কিছু এই ধরনের সুবিধা নেই, তারা তো তাদের কনজিউমারদের সঙ্গে তো করেসপন্ড করতে পারেন না, এবং সেই জন্য তারা বসে গেলেন। এবারে যার পছন্দ হলো, দাম বা কোয়ালিটি দেখে যদি পছন্দ, তার কাছে জিনিস কিনবেন। সেখানে তো হাজার শয়ে তো আপনার এই ধরনের মানে উৎপাদনকারী রয়ে গেছেন, মিডলম্যান রয়ে গেছেন। অতএব এটা হচ্ছে কমপ্লিট কম্পিটিশন, অলিগোপলি, মনোপলি। এটার ওপর আপনার যে কনজিউমারের যে বিহেভিয়ারটা কিন্তু অনেকটাই নির্ভর করে, এবং এই জন্য এটা হচ্ছে মার্কেট স্ট্রাকচার। এই কথাগুলো কিন্তু বিশেষজ্ঞরা বারবার ইউজ করেন। এরপর হচ্ছে প্রাইস মেকানিজম। এটাও কিন্তু টিভিতে যখন দেখবেন যে এই যে বাজেট হয়ে যাওয়ার পর বিশেষজ্ঞরা কিন্তু বড় হচ্ছে প্রাইস মেকানিজম। হোয়াট ইজ প্রাইস মেকানিজম? আজকে ধরুন সিঙ্গুরে যখন ওই টাটাদের ব্যাপারটা চলছিল, ওই কারখানা হওয়ার আগে কিন্তু সেখানে ওই যে সাইট আছে তার আশেপাশে প্রচুর জায়গা জমি, হোটেল বা অন্যান্য বিজনেসের জন্য কিন্তু লোকে কিনে রেখে দিচ্ছিল। তারা মনে করছিল যে যদি
এই সিঙ্গুরের প্রজেক্টটা হয়ে যাবে, তাহলে সেটা এমনই তার একটা বিশেষ ডিমান্ড সৃষ্টি করবে ল্যান্ডের ওপরে, সেই জন্য তারা আগে থেকে কিনে রেখে দিচ্ছে। দিস ইজ কল্ড প্রাইস মেকানিজম। কারখানা কবে হবে তার ঠিক নেই, কিন্তু কারখানার ধারে কাছে যে জমিগুলোতে, সেখানে হোটেল থেকে, রেসর্ট থেকে শুরু করে আরও অন্যান্য শপিং মল, ব্যাংক, বিভিন্ন অফিস, প্রাইভেট অফিস, কর্পোরেট অফিস, এগুলো কিন্তু তাদের অফিস তৈরি করার জন্য কিন্তু অলরেডি জমি কিনে নিল। দিস ইজ কল্ড প্রাইস মেকানিজম। আর আচ্ছা, এই যে মার্কেট, এই মার্কেটে আরেকটা কীভাবে হস্তক্ষেপ হয়, যেমন ধরুন কৃষকদের জন্য যে স্লাইড 7 দেখুন, কৃষকদের জন্য যে মিনিমাম সাপোর্ট প্রাইস, যেটাকে বলে এমসিপি, অর্থাৎ কিনা যে মূল্যে সরকার কৃষকদের কাছ থেকে তাদের শস্য দানা বা পণ্য ক্রয় করে, সেটাকে বলে মিনিমাম সাপোর্ট প্রাইস। আজকে মিনিমাম সাপোর্ট প্রাইস যদি কম বেশি হয়, তাহলে মার্কেটে ওই পণ্যটার রেসপেক্টে তো বাজার ওঠানামা করবে। তা এইটা হচ্ছে গভর্নমেন্ট ইন্টারভেনশন। এর সঙ্গে আরও রয়েছে ধরুন এলপিজি যদি দাম যদি বাড়িয়ে দেওয়া হয় বা কমিয়ে দেওয়া হয়, তাহলেও কিন্তু ইন্ডিভিজুয়াল যে কনজিউমার, তাদের কিন্তু এলপিজি খরচা করার যে টেন্ডেন্সিটা, সেটা কিন্তু কমা বাড়া হয়। দিস ইজ কল্ড গভর্নমেন্ট ইন্টারভেনশন। আর লাস্টে একটা থাকে, সেটাকেও বলে এক্সটার্নালিটিস। যেমন ধরুন কোথাও একটা প্রাকৃতিক দুর্বিপাক ঘটলো, হয়তো তার ড্যামেজটা হয়তো কিছুটা হয়তো মিনিমাইজ করার চেষ্টা হতে পারে ন্যাশনাল ডিজাস্টার বা এই ধরনের যে সমস্ত অথরিটিস আছে তারা হয়তো করবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই যে যখন ডিজাস্টারগুলো ঘটে বা ক্যালামিটিসগুলো ঘটে, সেটা তো কখনো কাউকে তো বলে আসে না, ফলে তারও তো মার্কেটের উপরে তার একটা প্রভাব ফেলে। এটা কিন্তু হচ্ছে মাইক্রো ইকোনমিক্সের ব্যাপার। যখন কৃষি ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হলো, গোটা ভারতের জিডিপি ক্ষতিগ্রস্ত হলো, ম্যানুফ্যাকচারিং প্রসেসে কিছু অসুবিধা হলো কি না হলো, দ্যাট ইজ দ্য ডিফারেন্ট থিং। কিন্তু কৃষি ক্ষেত্রটা হয়তো সত্যি মানে ক্ষতিগ্রস্ত হবে। অথবা ধরুন ভোপালে যে গ্যাস লিক হয়েছিল, এটা একটা সিঙ্গেল ইনসিডেন্ট, বাট ইট হ্যাড ইটস ওন ইম্প্যাক্ট। তো এইগুলোকে বলে এক্সটার্নালিটিস। অর্থাৎ কেন মাইক্রো ইকোনমিক্সে কিন্তু অনেকগুলো এরকম ফ্যাক্টর আছে, যে ফ্যাক্টরগুলো যখন ম্যাক্রো ইকোনমিক্যাল যখন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়, এই সিদ্ধান্ত কিন্তু তার উপরই নির্ভর করে। ম্যাক্রো লেভেলে মানুষের যে বিহেভিয়ার আছে, তার উপরই কিন্তু এই ব্যাপারগুলো নির্ভর করে। আচ্ছা, এরপরে আপনাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে হোয়াট ইজ ম্যাক্রো ইকোনমিক্স। ম্যাক্রো ইকোনমিক্সের ব্যাপারটা এই যে বললাম, যে মাইক্রো লেভেলের যে অবজারভেশনগুলো, এই মাইক্রো লেভেলের একটা ইন্ডিভিজুয়ালের বিহেভিয়ার দেখলে যেমন একটা সোসাইটির বিহেভিয়ারকে এক্সপেক্ট করা যায়, তেমনি মাইক্রো লেভেলের যে ব্যাপারটা আছে সেটা দেখলে কিন্তু ম্যাক্রো লেভেলে, অর্থাৎ কিন্তু বৃহত্তর ক্ষেত্রে পলিসি নির্ধারণ সেইভাবে করা হয়। যেমন বেকারত্ব, আনএমপ্লয়মেন্ট ক্রাইসিস কেন হয়, যদি আজকে আপনি যদি এই যে স্লাইড 9 দেখুন, আপনি যদি অটোমেশনকে প্রেফার করবেন, হাই টেকনোলজি সিস্টেম যদি নিয়ে আসবেন, তাহলে গুটি কয়েক লোক হলেই তো হয়ে যাবে। আজকে গভর্নমেন্ট যদি মনে করে যে টেকনোলজি আধুনিকীকরণ করবে, তাহলে উৎপাদন হয়তো বাড়বে, কিন্তু অ্যাট দি সেম টাইম বেকারত্ব কিন্তু বেড়ে যাবে। এরকম দেখেছেন যে উৎপাদনও বাড়ছে, বেকারত্ব বাড়ছে। দিস ইজ এ ম্যাক্রো ইকোনমিক্যাল সিচুয়েশন। এই যে মুদ্রাস্ফীতি কেন হয়? চোরা কারবারি থেকে শুরু করে অনেক কিছু ব্যাপার আছে, তারপরে দুর্নীতি আছে, তারপরে ধরুন আজকে বিদেশের সঙ্গে ভারতের যে বাণিজ্যিক সম্পর্ক আছে, এবং তার ফলে হচ্ছে কি, আজকে পেঁয়াজের কথাই যেমন ধরুন, আজকে পেঁয়াজ যদি আপনি এক্সপোর্ট করতে থাকেন, তাহলে দেশীয় মার্কেটে তার অভাব সৃষ্টি হবে। তার মানে কি, একটা মানে মুদ্রাস্ফীতির ব্যাপারটা তো মানে একটা পলিসির কারণে একটা আসছে। তো এইগুলো হচ্ছে ব্যাপার আর কি।
স্লাইড 10 দেখুন, জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট মানে কি? ভারতে দেশে, মানে এটা শুধু ভারত বলে না, প্রত্যেকটা দেশের ক্ষেত্রে একই ব্যাপার। সেটা হচ্ছে যে টোটাল যা পণ্য তৈরি হয়েছে তার যে মূল্য, এবং টোটাল যে পরিষেবা বা সার্ভিস তার যে মূল্য, এবং তার সঙ্গে আরও অনেক কিছু ফ্যাক্টর আছে, যেমন বিদেশ থেকে মানুষে টাকা পাঠায়। আজকে যার আত্মীয় স্বজন বিদেশে আছে, বাড়ির ছেলে বা বাড়ির কর্তা বিদেশে আছে, সে এখানে টাকা পাঠায়। ভারতীয় যে সমস্ত কোম্পানিগুলো বিদেশে টাকা ইনভেস্ট করেছে ইন শেয়ার মার্কেট, সেখান থেকে তারা লাভ পেয়েছে, সেটা ভারতে আসছে। তারপরে ধরুন এই যে বিভিন্নভাবে যে কি বলে আর্থিক যে লেনদেন, তারপর ফরেন ইনভেস্টমেন্ট, অর্থাৎ কিনা সরাসরি টাকাটা দেশের মধ্যে চলে এসছে, এই সমস্ত মিলিয়ে কিন্তু হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। একটা হায়ার যদি এরকম জিডিপি হয়, তাহলে বুঝতে হবে সেই দেশের অর্থনৈতিক স্বাস্থ্য কিন্তু ভালো। তাহলে সেক্ষেত্রে একটা তো অটোমেটিক্যালি কোশ্চেন চলে আসে যে আমাদের দেশ পৃথিবীতে জিডিপির হিসেবে কোথায়? আইএমএফ, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, কিন্তু এই ধরনের একটা স্টাডি করে তারা বলেছে যে ভারত নাকি পৃথিবীর মধ্যে চতুর্থ ইকোনমি, এবং এমনই হয়েছে যে জাপানকে নাকি ভারত টপকে গেছে। এইবারে জাপানের সাধারণ মানুষের অবস্থা এবং ভারতের সাধারণ মানুষের অবস্থার মধ্যে যদি তুলনা করা হয়, তাহলে দেখা যাবে যে জাপানিজরা তো বলতে নেই, তো তারা তো অনেক এগিয়ে। তা সত্ত্বেও ভারতকে এগিয়ে রাখা হচ্ছে কেন? অ্যাবসলিউট টার্মে, অর্থাৎ তুমি টোটাল কত তোমার জিডিপি, সেই জিডিপির যে ভাগিদার সে কত কোটি লোক, কত পার ক্যাপিটা ইনকাম, সেই হিসাবে নয়, জিডিপির হিসাবে। অর্থাৎ কিনা কতটা পণ্য আর কতটা পরিষেবা তুমি তৈরি করতে পেরেছো, তার যে টোটাল, সেই টোটাল হিসাবেই কিন্তু এই র্যাঙ্কিংগুলো করা হয়েছে। আইএমএফ বলছে নাকি ভারতের স্থান এই 25 সালে এপ্রিল মাসে নাকি চতুর্থ, অ্যাকর্ডিং টু দেয়ার প্রজেকশন। স্লাইড 11 দেখুন, সেখানে বলা হচ্ছে ইউএসএ $30 ট্রিলিয়ন তার হচ্ছে জিডিপি। হোয়াট ইজ ট্রিলিয়ন? 1000 বিলিয়নকে বলে ট্রিলিয়ন, অর্থাৎ কিনা 1,00,000 কোটি। অর্থাৎ কিনা ইউএসএ এর টোটাল যে জিডিপি সেটা হচ্ছে 30 লাখ কোটি, এবং তুলনামূলকভাবে চীনেরও তো একটা সাংঘাতিক তো একটা ফিগার আছে। এই দেখুন স্লাইড 12-তে তার একটা হিসাব দিয়ে দিচ্ছে যে ভারতকে অ্যাকর্ডিং টু আইএমএফ ফিগার, এটা কিন্তু ভারত সরকার বা ভারতীয় কোনো সংস্থা বলেনি, এবং কিসের উপর দাঁড়িয়ে কী হচ্ছে সেই ক্যালকুলেশনের যে মেকানিজমটা, সেটা কিন্তু আমি নিজেও জানি না। কিন্তু দেখো ইউনাইটেড স্টেটস, তাকে বলা হচ্ছে যে তার 30.51 ট্রিলিয়ন, অর্থাৎ 30,51,000 কোটি ডলারে তাদের হচ্ছে টোটাল জিডিপি। এবং যদি সেটাকে জিএনপি, অর্থাৎ কিনা যদি পার হেডে যদি জিডিপি পার ক্যাপিটা যদি ধরা হয়, অর্থাৎ কিনা যে টোটাল যে জিডিপি হচ্ছে সেটাকে জনসংখ্যা দিয়ে যদি ভাগ করা হয়, তাহলে ইউএসের ক্ষেত্রে সেটা হচ্ছে 89.11,000, অর্থাৎ কিনা $89,110 পার হেড। চীনের ক্ষেত্রে সেটা কি 19.23, এবং পার হেডে হচ্ছে 13.69। থার্ডে আছে জার্মানি, তাদের হচ্ছে, জার্মানি ছোট দেশ, চীন বা আমেরিকার মতো এত বড় দেশ তো নয়। জার্মানি হচ্ছে 4.74 ট্রিলিয়ন, অর্থাৎ কিনা 4,74,000 কোটি ডলার। কিন্তু জার্মানির যে পার হেড যে জিডিপি,
সেটা হচ্ছে 55.91,000। এরপরে হচ্ছে আমাদের ভারত 4.19 ট্রিলিয়ন, 4,19,000 কোটি ডলার, ইউএস ডলার। এবং এই জিডিপি যদি ভারতের 145 কোটি লোকের মধ্যে যদি ভাগ করে দেওয়া হয় তাহলে পার হেডে আসবে $2,880। এবং এরপরে আসছে জাপান। জাপান এবং ভারত প্রায় একই। জাপানের যে পার হেড বা পার ক্যাপিটাল যে জিডিপি সেটা হচ্ছে 33.96, অতি অবশ্যই ভারতের থেকে বেশি। কিন্তু কি ক্যালকুলেশন পদ্ধতিতে জাপানের ওপরে ভারতকে রাখা হয়েছে সেটা সম্পর্কে আমার নিজের কোনো রকম মানে দেখার ইনফরমেশনে যদি আপনাদের কাছে থাকে দয়া করে কমেন্ট করে জানাবেন। কিন্তু যে ইউনাইটেড কিংডম অর্থাৎ ইংল্যান্ড 3.84, মানে অনেক কম ভারতের থেকে। ফ্রান্স, বিখ্যাত ফ্রান্স, তার হচ্ছে 3.21, অর্থাৎ ভারত ফ্রান্সকে অনেক আগে টপকে গেছে। কিন্তু দ্যাট ইজ ইন অ্যাবসলিউট টার্ম। কিন্তু যদি দেখা যায় যে পার হেড বা পার ক্যাপিটাল জিডিপি কত, 46,000, ভারতের সেটা হচ্ছে 2,880। অর্থাৎ কিনা মানে একটা অ্যাবসলিউট টার্মে দেখলে তো ব্যাপারটা অন্যরকম হয়। যাই হোক, তবু যদি IMF যদি বলে থাকে যে ভারত হচ্ছে নাম্বার 4 ইকোনমি ইন দি ওয়ার্ল্ড, তাহলে তো সেটা মানতে হবে, বা সেটা তো কিছু মানে একটা গৌরবের কথা যেমন ঠিক, তেমনি যদি ঠিক ইকুইটেবল ডিস্ট্রিবিউশন যদি যেদিন হবে সেদিন কিন্তু ভারতকে সত্যি সত্যি অর্থনৈতিকভাবে অত্যন্ত শক্তিশালী একটা দেশ হিসেবেই দেখতে হবে। তারপরে দেখুন যে স্লাইড 13-এ দেখুন মুদ্রাস্ফীতি। মুদ্রাস্ফীতি মানে ইনফ্লেশন মানে জিনিস কম, টাকা আছে, আমি পকেটে টাকা নিয়ে ঘুরছি কিন্তু জিনিস পাচ্ছি না, এটা হচ্ছে মুদ্রাস্ফীতি। অর্থাৎ টাকা বেশি জিনিস কম। এর উল্টোটা হচ্ছে রিসেশন, অর্থাৎ কিনা জিনিস বেশি টাকা কম, চাহিদা নেই। লোকে প্রোডাক্ট বাড়িতে নিয়ে এসছে কিন্তু কিছু বিক্রি করতে পারছে না। এই যে প্রথমে যে রেপো রেটের কথা বলেছিলাম, এখানে কিন্তু সেই রেপো রেটটাই বলেছে যে আজকে রেপো যদি যখন মানে মুদ্রাস্ফীতি হয় তখন জিনিস কম থাকে, টাকা বেশি থাকে। এবারে টাকাটাকে যদি ওখান থেকে যদি সরিয়ে কিছুটা কমিয়ে দেওয়া যায়, অটোমেটিক্যালি বিজনেসের নিজের নিয়মে জিনিসপত্রের দাম কিন্তু কমে যেতে বাধ্য। তখন হয় কি, রিজার্ভ ব্যাংক অ্যাট এ হায়ার রেট, এখনকার রেট হচ্ছে 6% রেটে কিন্তু ব্যাংকগুলোকে লোন দেয়। ব্যাংকগুলো 6 হলে তো বুঝতেই পারছেন যে তারা আবার তার উপর চাপিয়ে দেবে, গিয়ে তারপরে তারা মানে কনজিউমার লেভেল তারা সেই লোন থেকে করবে, ইএমআইগুলো বেড়ে যাবে। আপনি যদি হোম লোন নেবেন, হোম লোন বেড়ে যাবে। কিন্তু সেই অবস্থায় যদি আপনার কিছু অতিরিক্ত টাকা জেগে থাকে তাহলে আপনি সেটা ব্যাংকে ইনভেস্ট করবেন। তারপর দেখা যাবে যে 0.25 থেকে শুরু করে 0.5 পর্যন্ত নানা পার্সেন্টেজে কিন্তু সেই টাকাটা ইনভেস্টমেন্ট ওপর আপনার কিন্তু ইন্টারেস্ট বেড়ে যাচ্ছে। দিস ইজ কল্ড রিপো রেট। রিপো মানে হচ্ছে যে রিপারচেজ অপশন। এরকম স্লাইড 14 দেখুন, আনএমপ্লয়মেন্টের কথা তো অলরেডি বলেইছি। আর আরেকটা জিনিস হচ্ছে মনিটারি পলিসি অ্যান্ড ফিসকাল পলিসি। মনিটারি পলিসি মানে কি? মনিটারি পলিসি মানে হচ্ছে যে এই যে ব্যাংক যে মানে বাজারে টাকার যোগান কমানো বাড়াচ্ছে, এটা হচ্ছে মনিটারি পলিসি। আর ফিসকাল পলিসি মানে হচ্ছে গভর্নমেন্টের যে ট্যাক্স নীতি। দিস ইজ ফিসকাল পলিসি। এই টার্মসগুলো যে মুহূর্তে কেউ একটু কড়ায়ত্ত করবে, গ্যারান্টি দিয়ে বলা যেতে পারে নেতা, মন্ত্রী, বিশেষজ্ঞ, সাংবাদিক সবারই ওই ভাষার জারিজুরি করা বন্ধ হয়ে যাবে। বা বন্ধ যেটা হয় তারা দে উইল বি মোর কশাস, যে
মানুষের কিন্তু তাদের কথার অর্থগুলো ধরে ফেলছে এবং তাদের কাউন্টার যুক্তি কিন্তু চলে আসতে পারে। চেষ্টা করলাম ম্যাক্রো ইকোনমিক্স প্রাথমিক যে ব্যাপার সেটা হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স এবং মাইক্রো ইকোনমিক্স এই দুটো এক্সপ্লেন করার জন্য। যদি ভালো লেগে থাকে দয়া করে একটুখানি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আমার কথাগুলো কেমন রাখবে। প্রথমে বলেছি, এখনও বলেছি, আমি কিন্তু ইকোনমিক্সের ছাত্র নই, কিন্তু ইকোনমিক্সে ইন্টারেস্টেড। আউট অফ দ্যাট ইন্টারেস্ট আমি এই এপিসোডটা তৈরি করলাম। যতটা পেরেছি সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করেছি। এপিসোডটা এখানে শেষ করছি। নমস্কার।